শুরু হলো রেলপথে ঈদ যাত্রা। টিকিট চেকিংয়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্টেশন পর্যবেক্ষণে আলাদা টিম। ঈদে 9 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের শঙ্কা, বেশি পণ্য বেসরকারি অফ ডকে পাঠাতে চায় কর্তৃপক্ষ। রাজধানীতে বেপরোয়া রিকশা চলাচলে ভোগান্তি বাড়ছে, পরীক্ষামূলক ট্র্যাপার চালু হলেও মানছেন না বেশিরভাগ চালক। রাজধানীর রামপুরায় সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন, ফার্নিচারের দোকান থেকে উৎপত্তি, 6টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ। এবং ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের মৃত্যু, এখন পর্যন্ত 50,000-এর বেশি প্রাণহানি, যার এক শিশু। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। রেলপথে ঈদ যাত্রা শুরু হয়েছে আজ থেকে। ভোরে ঢাকা থেকে রাজশাহী ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস, এর মধ্য দিয়ে শুরু হলো রেলপথে ঈদ যাত্রা। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, এবার রেলপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সকাল থেকে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজকে যেহেতু শুরুর দিন, এখন পর্যন্ত গালিব সেভাবে কোনো চাপ আমরা দেখছি না। ধীরে ধীরে মানুষ আসছে এবং সেক্ষেত্রে চেকিং যে ব্যবস্থা সেটি তো রাখা হয়েছে। কয়েক স্তরের চেকিং ব্যবস্থা প্রতি বছরই থাকে, সেটি দেখাতে চাই। এখানে যারাই আসছেন তাদেরকে, এখানে যারা কর্মকর্তা রয়েছেন রেলওয়ের, একদম নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে এখানে অস্থায়ী প্রবেশ পথ করা হয়েছে। সেই অস্থায়ী প্রবেশ পথেই টিকিট নিয়ে এসে প্রদর্শন করতে হচ্ছে এবং প্রদর্শন করার শেষে তারা সামনের দিকে যেতে পারছেন। এবং যারা টিকিটের এনআইডির সাথে যাত্রীর কোনো অসামঞ্জস্য থাকে নামের ক্ষেত্রে কিংবা কোনো ঝামেলা থাকলে সেই ক্ষেত্রে তারা তাকে পর্যবেক্ষণ করছে। এবং এবার বলে রাখি, গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে, ঢাকা বিমানবন্দর স্টেশন এবং তার পাশাপাশি চট্টগ্রাম স্টেশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে বিশেষ পর্যবেক্ষক দল থাকছে, যেটি অন্য বছর যে দল থাকে তার চেয়ে এবার একটু আলাদা একটি দল রেলওয়ের কর্তৃপক্ষ বলছে যে তারা কাজ করবে। এবং সেই সাথে এবার সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণটাকে গুরুত্ব দিচ্ছে। তারা বলছেন যে সিসিটিভি মনিটরিংয়ের জন্য আলাদা একটি টিম থাকবে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং এই যে কমলাপুরের একেবারে প্রবেশ মুখে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী যেই প্রবেশ মুখ করা হয়েছে, বাস দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। টিকিট প্রদর্শন করার পরে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ক্যামেরার চোখে একটি পরিবারের কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছে, তাদের টিকিট চেকিং অনেকক্ষণ যাবতই চলছে। দেখা যাচ্ছে বাকিদের যারা এসেছেন সকলেই টিকিট চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আজকে যেই শুরুর দিন, সেই শুরুর দিনে ইতিমধ্যে ট্রেন যাত্রা করেছে। এরপরেই আমরা যেটি দেখেছি, নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্মে এখন রয়েছে, সেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দূরপাল্লার বলতে গেলে সোনার বাংলা এক্সপ্রেস রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, যেটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। 7টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এখন 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। 11 সিন্ধুর প্রভাতী রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, 7:15 ছেড়ে যাবে। মহানগর প্রভাতী রয়েছে যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। চট্টগ্রামের উদ্দেশ্যে এই ট্রেনটি 7:45 সময় ছেড়ে যাবে। তার 15 মিনিট পর সুন্দরবন এক্সপ্রেস যেটি শহরতলির 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, সেটি খুলনার উদ্দেশ্যে ঠিক 8টায় ছেড়ে যাবে। মহুয়া কমিউটার রয়েছে যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 8:15 ছেড়ে যাবে। বুড়িমারি এক্সপ্রেস রয়েছে লালমনিরহাট, যেটি 8:30 ছেড়ে যাওয়ার কথা। আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এটি 1 ঘন্টা বিলম্ব হবে। বুড়িমারি এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি, যদিও 8:30 ছেড়ে যাওয়ার কথা। তারপর তারা আগে থেকে বলে রেখেছে যে 9:30 বাজবে, অর্থাৎ 1 ঘন্টা দেরি হবে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের। তো আজকে যেহেতু শুরুর দিন, এখন পর্যন্ত আমরা অনেক বেশি উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করছি না। যাত্রীরা আসছে, চেকিং করা হচ্ছে এবং ভেতরে প্রবেশ
করা হচ্ছে। এখানে প্রথম ধাপের চেকিং হয়, দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের অর্থাৎ কয়েক স্তরের যে চেকিং ব্যবস্থা সেটি শেষ করেই বিনা টিকিটে যাত্রীরা যাতে ট্রেনে উঠতে না পারে সেজন্য সকল ব্যবস্থা আমরা এখানে দেখছি। তো গালিব এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আজ থেকে ঈদের ট্রেন যাত্রা শুরু হলো, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। রাজধানীর রামপুরায় ভোরে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে। আমাদের খিলগাঁও ফায়ার স্টেশন থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা সাথে সাথে বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 2টা টার্নআউট, ফার্স্ট কল, সেকেন্ড কল এবং হেড তেজগাঁও থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে আমরা পাঠাই। ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাথে সাথে চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। ফার্নিচারের কারখানা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির গ্যারেজ ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে তুলার একটা গুদাম ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এবং একটা চার দোকান ছিল। তো আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো গিয়া এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিশেষ করে সিএনজির যে সিলিন্ডারগুলো ছিল এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে, যার কারণে আগুনটা একটু ছড়িয়ে পড়ে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল, দোকানপাট ছিল, এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায়। এখানে দাহ্যবস্তু এটা লোক একটা সেমি পাকা ভবন। আগুনের দাহ্যবস্তু ছিল, তুলা ছিল, এখানে দাহ্যবস্তু ছিল, কাঠ ছিল এবং সিএনজির যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয়, যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয় তার পাশে একটা 3তলা ভবন। 3তলা ভবনের নিচতলা, দোতলায় কোনো আগুন নাই, 3তলায় আগুনটা হঠাৎ করে উপরে উঠে যায়, অর্থাৎ ব্রাস্ট হওয়ার সাথে সাথে আগুনটা উপরে দৌড় দেয়। ওই আগুনটাও আমরা নির্বাপন করি, কিন্তু দোতলা এবং নিচতলা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আমরা কোনো আহত বা নিহত পাই নাই। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে 4 দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যেহেতু রমজানের দিন এবং সেহরি খাইয়া সবাই নামাজ টামাজ পরে ঘুমাইছে, আমাদের যখন ফার্স্ট কল, সেকেন্ড কল খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আসছে, কিছু কিছু ভবনে আমরা অনেক সময় লাগছে তাদেরকে ডেকে তুলে তাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য। আর পানির সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি নিয়ে আসি। না, আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই। অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই। আর আগুনের কার্যক্রম এখনো চলমান, আমরা কাজ করতেছি। এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি। রাজধানীর রামপুরায় আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, সেই খবরই জানাচ্ছিলেন, সেখানে ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। রোজায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে 3 চাকার বাহন, রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। অতিষ্ঠ সাধারণ মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে, তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। রাজধানীর মূল সড়কগুলোতে বেপরোয়াভাবে চলছে রিকশা। গতিবিধি, লাইন লেন মানার কোনো বালাই নেই। সড়কের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন রাজপথ দখলে ব্যস্ত রিকশা চালকরা। যে যেভাবে পারছে এলোপাতাড়ি প্রবেশ করছে গুরুত্বপূর্ণ সব সড়কে। রিকশার এমন আধিপত্যে বাকি সব বাহন যেন অসহায়। অলিগলি থেকে মূল সড়ক সবখানি এখন একই চিত্র। এর মধ্যে অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। একই সাথে সড়ক দখল করে এসব বাহন যত্রতত্র রাখায় বাড়ছে যানজটও। দীর্ঘদিন এমন সমস্যার কোনো প্রতিকার না মেলায় নগরিকবাসীর কণ্ঠে কেবল অসহায়ত্বের সুর। অটোরিকশা আমি পার্সোনালি সাপোর্ট করি না, বিকজ অটোরিকশায় ব্রেকে একটা প্রবলেম থাকে, ব্রেক করা যায় না, সাডেনলি কোথাও ধাক্কা লেগে যায়, দেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। রিকশাওয়ালা ডাইনও তাকায় না, বামও তাকায় না, সাইড দেয় না, রাস্তায় জ্যাম হয়ে থাকে। অটোরিকশা এমনিও হচ্ছে
মেইন রোডের উপর আগে চলার পারমিশন ছিল না, ইদানিং হয়েছে। রিক্সা মনে হয় মানে ঢাকা শহরে রাজত্ব করতেছে বর্তমান যে অবস্থা, রিক্সাওয়ালারা পুলিশ ট্রাফিক কারোর মানে না। নগরীতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে রিকশার সংখ্যা। সেই সাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নতুনভাবে রাজধানীতে প্রবেশ করেছে অনেক বাহন। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বিভিন্ন জরিপ অনুযায়ী রাজধানীতে বর্তমানে প্যাডেল ও অটোরিকশা রয়েছে প্রায় 20 লাখ। এর মধ্যে আবার বেশিরভাগেরই নেই লাইসেন্স। ফলে শুধু রিকশা সামাল দিতেই অতিষ্ঠ ট্রাফিক পুলিশ ও সহযোগীরা। প্রথমত অটোরিকশা হয়, পায়ের চালিত রিক্সা, ওনাদের জন্য রাস্তার মধ্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর মানুষ যে যারা ভুক্তভোগী তারা তো আর কিছু বলার মতো নাই। ব্রেক নাই, গাড়ি দাম করে মাইরে দেয়, আবার সিগন্যাল দিলে পিছনে সিগন্যাল দিলে ওরা দেখা যায় পাইজ হইতে বাইরে যাইতেই আছে। আমরা রিক্সাটাকেই চ্যালেঞ্জিং মনে করি এবং তাদের জন্য আমাদের স্পিডটা কমে যায় এবং আমরা এটা নিরসনের জন্য কাজ করতেছি। অনিয়ন্ত্রিত চলাচল, আইন না মানা সহ সবকিছুই অকপটে স্বীকার করছেন রিকশা চালকরা। কোনো ড্রাইভার মানা চলে না, বিজয় আমাকে দাসাই দাসা সবাই যদি সিগন্যাল মানা চললো না তাহলে কোনো ঝুট ঝামেলা আসবে না। 400 টাকা করে মাসের রেগুলার জমা ভাই, আমার যে 400 টাকা আমার গলি থেকে না উঠে আমার তো মেন রোডে আসতেই হবে। এটা তো সবসময় দেখি এটা দুর্ঘটনার একটা কারণ। যদি এটা নিয়ম মেনে চলে তাহলে সমস্যা হয় না, নিয়ম মানে না, অটোওয়ালারা নিয়ম মানে না। বারবার নিয়ম করেও সড়ক নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ প্রশাসন। এমনকি উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা হলেও চালকদের আন্দোলনের মুখে সেটা তুলে নেয় আদালত। তবে এবার বেপরোয়া চলাচল রোধে পরীক্ষামূলকভাবে রিকশা ট্রাপার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। যদিও এতে দু একটি আটকে গেলেও বেশিরভাগ রিকশাই পার হতে সক্ষম হচ্ছে। সরাসরি দেখলাম, আমার চোখের সামনেই দেখলাম একটা রিকশা অ্যাঙ্গেল করে উঠাইছে। আমার ভুল হয়ে গেছে, আমি নতুন আসছি তো ভুল হয়ে গেছে ভাই। ওই সঙ্গে মানা করছে স্যার, উনি জাত দেয় নাই, এই সিঙ্গেল যেমন বলে যে জাত দেবো আমাকে জোর করে নিয়ে আসতেছে। এভাবেই চালকরা পার হয়ে যাচ্ছেন রিকশা নিয়ন্ত্রণ ট্রাপার, অর্থাৎ সড়কে অনিয়ন্ত্রিত রিকশা রোধে যে পদ্ধতি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও বলা যায় এক প্রকার অকার্যকর। ফলে কর্তৃপক্ষকে বেপরোয়া 3 চাকার বাহন রোধে আবারও হয়তো নতুন করে ভাবতে হবে। সানিম মৃধা, এখন, ঢাকা। ঈদের টানা 9 দিনের সরকারি ছুটিতে কন্টেইনার জটের শঙ্কায় আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় বন্দর সচল রাখতে 38 ধরনের আমদানি পণ্যের বাইরে আরও বেশি পণ্য বেসরকারি অফডকে পাঠাতে চায় কর্তৃপক্ষ। আগামী 6 মাসের জন্য কন্টেইনার ডিপো থেকে ডেলিভারির অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দেওয়া হয়েছে। ডিপো সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা আইসিডিগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেইনারের 95%ই এফসিএল কন্টেইনার। এর মধ্যে 66% আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেইনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়, আর 17% পণ্য ডেলিভারি দেওয়া হয় বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। 20% সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়, আর 3 থেকে 4% যায় রেলপথে। চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এতে বন্দরে কন্টেইনার ও গাড়ির জট তৈরি হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই দীর্ঘদিন ধরে আরও বেশি আমদানি পণ্য অফডক থেকে ডেলিভারি দিতে এনবিআরকে অনুরোধ করে আসছে বন্দর। এদিকে ঈদের টানা 9 দিনের ছুটিতে কন্টেইনার জট এড়াতে আমদানি পণ্যবাহী আরও বেশি এফসিএল কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দিতে চায় বন্দর। আগামী 6 মাসের জন্য আরও বেশি এফসিএল কন্টেইনার ডিপোগুলো থেকে ডেলিভারি দিতে অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। 11 দিনে এখন দীর্ঘ ছুটি হলেও আমাদেরকে বন্দর চালু রাখতে হবে, সেজন্য আমরা চাচ্ছি যে এফসিএল কার্গোগুলো বাইরে অফডকে নেওয়ার জন্য। এটার জন্য আমরা অলরেডি আজকে চিঠি লিখেছি এনবিআরকে যে 6 মাসের জন্য আমরা চেয়েছি যেন এফসিএল কার্গোগুলোকে অফডকে রাখার অনুমতি দেওয়া হয়। যদিও এতে সম্মত নয় বন্দর ব্যবহারকারীরা। পোশাক শিল্প মালিকদের অভিযোগ, ঈদে বাড়তি রফতানি কন্টেইনারেরই চাপ সামলাতে পারে না ডিপোগুলো। তাই প্রতিদিনের বিপুল অঙ্কের ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্যামারেজ দিতে হয় তাদের। ঈদের সময় আপনার একটা জিনিস দেখবেন, কিলোমিটার টু কিলোমিটার আপনার গাড়ির লাইন পর থেকে এক্সপোর্টের গাড়ি,
ওগুলো ওরা কন্টেনার শর্টের কারণে, স্পেসের কারণে কিন্তু ওগুলো ক্লিয়ার করতে পারে না। আপনার সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ডেলি বেসিসে আমরা কিন্তু আপনার ট্রাক ড্যামারেজ দিয়ে যাই। সেক্ষেত্রে যদি এখন ইনপুট কার্গোগুলো সহ যদি ঢুকাই দেয় তাহলে কি হবে, এখানে বড় ধরনের একটা ডিজাস্টার আসবে বন্দরের জন্য। ব্যবহারকারীদের অভিযোগ আইসিডিগুলোর চার্জ বন্দর থেকে 3 গুণ বেশি। সেই সঙ্গে রয়েছে যন্ত্রপাতি ও জনবল সংকট। তাই সক্ষমতা না বাড়িয়ে বেশি আমদানি কন্টেইনার ডিপোতে পাঠালে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বাংলাদেশের যে পণ্যের যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী আমাদের কিন্তু সেই পরিমাণ প্রাইভেট আইসিডি ডিপো গড়ে ওঠে নেই। তো এই একসাথে যদি এতগুলো পণ্য যদি বাইরে বের করে নিয়ে যাওয়া হয়, তাতে করে আমদানিকারক যারা আছেন তাদের কিন্তু অনেক বেশি আপনার ক্ষতি, প্রায় খরচ এবং সময় সবগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। অফডকের ক্ষেত্রে আমাদের মধ্যে অনীহা আছে, একমাত্র কারণ হচ্ছে অনেক চার্জেস তাদের টাকা পয়সা এত বেশি, সেটা আমাদের ইয়ের সাথে পণ্যের খালাসের ক্ষেত্রে আমরা অনেক কষ্ট ভোগ করছি। চট্টগ্রাম বন্দর যেভাবে করবে, লজিস্টিক সাপোর্ট দিবে, অফডকগুলো সে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে না। তাদের মেশিনারিজ, তাদের যন্ত্রপাতি, তাদের কুইক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তাদের সেই অ্যারেঞ্জমেন্ট নেই। যদিও ডিপো মালিকদের সংগঠন বিগডার দাবি, ডিপো থেকে পণ্য ডেলিভারি নিলে বন্দরে কন্টেইনার জট কমায়, জাহাজের গড় অবস্থানকাল কমবে। এতে জাহাজ ভাড়া কমায়, আমদানিকারকরা লাভবান হবেন। কারণ যখনই সকল ধরনের এফসিএল কন্টেইনার বেসরকারি অপডকগুলো থেকে ডেলিভারি হবে, তখনই কিন্তু চট্টগ্রাম বন্দরে যানজট কমে যাবে এবং জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পাবে। জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পেলেই জাহাজের ফ্রেট কমে যাবে নিশ্চিতভাবেই। সুতরাং আমদানিকারকরা সেখান থেকে লাভবান হবেন। এবং সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আমদানি পণ্য খুলে ডেলিভারি দেওয়ার প্রথা বর্তমানে পৃথিবীতে কোথাও চালু নেই। 38 ধরনের আমদানি পণ্য বেসরকারি 21টি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেওয়া হয়। বছরে 23 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে এসব ডিপো। এর মধ্যে আমদানি কন্টেইনার 3 লাখ, রফতানি 7 লাখ ও খালি কন্টেইনার 13 লাখ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। হবিগঞ্জের সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কার্পেটিংয়ের 2 দিন পর হাতের টানেই উঠে আসছে পিচ। স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। তবে ঠিকাদার বলছেন, শত্রুতা করে রাতের আধারে কেউ সড়কের কিছু অংশে কেরোসিন বা মেডিসিন ঢেলে গলিয়ে দিয়েছে কার্পেটিং। হবিগঞ্জ থেকে সহকর্মী কাজল সরকারের প্রতিবেদন। সড়ক কার্পেটিংয়ের 2 দিন পর হাতের টানে উঠে আসছে পিচ, ঝরে পড়ছে হাতের স্পর্শে। সড়ক নির্মাণের এমন হাল দেখে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর থেকে মহাশয়ের বাজার সড়ক 1,78,00,000 টাকা ব্যয়ে সড়ক সংস্কারের কাজ পায় শায়েস্তাগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান শাহাদাত আলী ট্রেডার্স। কিন্তু শুরু থেকেই কাজে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। চলতি মাসের 18 তারিখ 500 মিটার সড়ক কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে কাজের এমন বেহাল দশায় বুধবার কাজ বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ফিস তো বাইরে যেভাবে করে এইভাবে এই রাস্তা থাকে না, রাস্তাঘাট তো ভালো করে করছে না। রাস্তাঘাটে যেগুলো কাজ করতে সিঙ্গেল কাজ, এগুলা কাজ হয় না। হাত দিয়ে টান দিলে তো ওঠার কথা না, যে কাজটা সঠিক হয় নাই তাই উঠে যাচ্ছে। ভালো কাজ হলে তার না কোনো বাধা হইতো না। যেমন এই ভিটামিন দেওয়া যে মানে রোলার পড়ছে, এখন উঠে যেতেছে না। কাজটা সঠিক হয়েছে না, আমরা বুঝতে পারছি কেমনি। তারা আপনি একদিনে আপনার প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার রাস্তা তারা করে ফেলাইছে। তবে কাজে অনিয়ম মানতে নারাজ উপজেলা প্রকৌশলী। যদিও অভিযোগের ভিত্তিতে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠানোর কথা জানান তিনি। কাজে কোনো অনিয়ম হয় নাই বা কোনো কিছু হয় নাই, কেন কাজ তো কেবল শুরু হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজটা আপাতত বন্ধ রাখছি এবং কি কারণে হলো এটা আমরা নির্বাহী প্রকৌশলীকে অবহিত করছি। ষড়যন্ত্র উল্লেখ করে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, শুরু থেকেই একটি চক্র কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। কার্পেটিংয়ের পর কিছু অংশে কেরোসিন বা মেডিসিন প্রয়োগ করে পিচ গলিয়ে দেওয়া হয়েছে বলছেন তিনি। আমার বিপদে ফেলাই ফেললে বিভিন্ন ভাবে বুঝছেন, এটা একটা ষড়যন্ত্র, যে সবাই অফিসও জানে, সবাই জানে। একটু জায়গা মনে তো কেরোসিন বা ডিজেল দিয়া রাত্রেবেলা এটা গরম করে তুলে তুইছে আর কি। ফুলের থেকে অনেকে বিরোধিতা করতেছে, অনেক দুষ্টামি করতেছে বুঝছেন। আমি এই কারণে এটা ভালো করে করতেছি, কোনো গ্যাপ রাখতেছি না।
3.7 কিলোমিটার সড়কের 260 মিটার আরসিসি ঢালাই এবং বাকি অংশ করা হবে পিচ। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ঈদ উপলক্ষে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সাভারের কারিগররা। এবার সবচেয়ে বেশি তৈরি হচ্ছে শার্ট ও পাঞ্জাবি। ক্রেতা বাড়ায় দীর্ঘদিন পর কাজে গতি ফিরেছে বলছেন সংশ্লিষ্টরা। এবছর কয়েক কোটি টাকার বেচা কেনার আশা ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিরামহীন ঘুরছে সেলাই মেশিনের চাকা। কাজের চাপের মাঝেই একটু জিরিয়ে নেয়া, বিশ্রাম শেষে আবারও নেমে পড়তে হবে কাজে। এ চিত্র সাভারের অন্ধসংস্থা মার্কেটের দর্জিপাড়ায়। এখানে প্রায় শতাধিক দোকানে ব্যস্ততা বেড়েছে হাজারো কারিগরের। এসব দোকানে তৈরি হচ্ছে নিত্য নতুন পোশাক। গতবারের তুলনায় অর্ডার বেড়েছে দ্বিগুণ। ঈদগুলো একটু বেশি হয় আর কি, সবাই তো নতুন পোশাক পরে, বুঝলেন না? কিছু পাঞ্জাবির আইটেম চলে, আলহামদুলিল্লাহ গোস কাপড়ের চলতেছে আলহামদুলিল্লাহ। সাভার আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা হয় এখানে বসবাসরত বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। এসব কারখানায় 500 থেকে 550 টাকা মজুরিতে তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক। ঈদ উপলক্ষে অনেক পাঞ্জাবি, জুব্বা এগুলো বানাইতেছে। শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাজটা একটু বেশি, কিন্তু গলার বাতটা একটু কম। ব্যবসায়ী নেতারা বলছেন সাভারের বিপণী বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। এবছর কয়েক কোটি টাকার বেচাকেনার আশা তাদের। বিপণী বিতানগুলো বেশ জমে উঠেছে, পাশাপাশি যারা দর্জি রয়েছেন তারাও বেশ অর্ডার পেয়েছেন। রমজানের শুরু থেকে চলা ঈদের পোশাক তৈরির এ ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। হুমায়ুন কবির, এখন সাভার। এখন সকলে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। ফরিদপুরে হিমাগারে আলু রাখা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকরা। দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেও আলু রাখতে না পারায় ভোগান্তিতে পড়েছেন তারা। এতে আলু নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন হিমাগারের সামনে অপেক্ষারত চাষিরা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। ফরিদপুর হিমাগার লিমিটেড সদর উপজেলার গোয়ালচামট এলাকায় প্রতিষ্ঠিত জেলার একমাত্র হিমাগার। 1,50,000 বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন এই হিমাগারে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করেন ব্যবসায়ী ও কৃষকরা। নির্দিষ্ট সময়ের জন্য 60 কেজি ওজনের প্রতি বস্তায় ব্যবসায়ীদের ভাড়া দিতে হয় 405 টাকা। হিমাগারে আলু রাখতে ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা। তবে 5-6 দিন যাবৎ হিমাগারের ফটকের সামনে দীর্ঘ লাইন ধরেও আলু রাখতে পারছেন না অনেকে। এতে প্রচণ্ড গরমে ট্রাকে থাকা আলু নষ্ট হওয়ার শঙ্কায় কৃষকরা। আমার বীজ আলু 250 বস্তা, বীজ আলু নষ্ট হয়ে যাবে তখন। লিভার সংকট, আনলোডের সমস্যা, এখানে রাস্তার উপরে অনেক গাড়ি ঘোড়া জমা হয়ে গেছে, বুঝছেন। আর হচ্ছে এখানে থাকা খাওয়ার সমস্যা। নিয়ম অনুযায়ী হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারিতে বুকিং করতে হয়, কিন্তু এবার বুকিং দেওয়ার পরও আলু রাখতে না পারার অভিযোগ করছেন অনেকেই। এখানে এসে দেখি যে খাতাতে 75 নম্বর 76 নম্বর সিরিয়াল, কিন্তু গাড়ি নাই অতই। আজ 5 দিন ধরে সিরিয়ালে পড়ে রয়েছি। আমাদের এই পার্টি কোনো ড্যামার আছে না, কোনো কিছু না, মাল নষ্ট হয়ে যাইতেছে, মাল নামাইতেছে না। অতিরিক্ত ট্রাক আসায় ও আনলোড করার জন্য প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান হিমাগার কর্তৃপক্ষ। ইতিমধ্যে 60,000 বস্তা ঢুকে গেছে, বাইরে এখনো 50,000 বস্তা আছে। লেবারের সংকটের কারণে আমাদের যানজট বেশি। দ্রুত এই সমস্যার সমাধান করে হিমাগারে আলু রাখার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ফরিদপুর। নওগাঁয় স্থিতিশীল রয়েছে সবজির বাজার। পটল, করলা সহ গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া কেমন? গালিব, বাজারে পাইকারি বাজারে গ্রীষ্মকালীন কিছুটা সবজির দাম কিছুটা বেশি রয়েছে, তবে অন্যান্য সবজির দাম গত কয়েক দিন বা প্রায় বলা যায় 2 সপ্তাহ থেকে স্থিতিশীল রয়েছে এবং কিছুটা কম রয়েছে। আর দাম
কম থাকার কারণে ক্রেতাদের মাঝে বেশ স্বস্তি রয়েছে বলা যায়। যদি প্রয়োজনীয় পৌর পাইকারি বাজার যেসব সবজি রয়েছে সেগুলোর দাম যদি বলে যে সজনা এখানে বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি পর্যন্ত, করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, পটলও একই দামে বিক্রি হচ্ছে এবং কচুর লতিও বলা যায় যে প্রায় 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। লেবু যেটা রোজার উপকরণ বলা যায় যে প্রতি পিস বিক্রি হচ্ছে 5 টাকা পিস। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি। ক্ষীরা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি। লাল শাক, পুঁই শাক, সবুজ শাক রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি এবং কাঁচামরিচ রোজার শুরু থেকে 10 টাকা বেড়ে এখন পর্যন্ত 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ রয়েছে। শুধু গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা বেশি থাকে, অন্যান্য সবজির দাম এখন পর্যন্ত আমরা স্বাভাবিক দেখছি বলা যায়। কারণ এই পৌর পাইকারি বাজারে যদি সবজির দাম কমে বা বাড়ে সেটা খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। এখানে এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয়, আশপাশ থেকে কৃষকরা এই বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসছেন। দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের মাঝে স্বস্তি রয়েছে বলে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। এখন সকলে নিচে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ হামাস নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগেই উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হওয়ার দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যার পর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে, নাসের হাসপাতালে চিকিৎসা নেওয়াকালে তাকে হত্যা করা হয়। ইসরায়েলি নৃশংসতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের মধ্যে 17,000-এর উপর শিশু। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গাজার অভ্যন্তরে চলছে স্থল অভিযান। এদিকে নেতানিয়াহু সরকারের সমালোচনা করে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন তানভীর জনি। ট্রাম্পের উদ্যোগে যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী। প্রথম দফায় 42 দিনের যুদ্ধবিরতিতে নিজ আবাসস্থলে ফিরে আসে বহু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে স্বপ্ন দেখতে থাকে তারা। নানা অজুহাতে ভেস্তে যায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। রোজার মধ্যেই শুরু হয় ইসরায়েলিদের বর্বর হামলা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হত্যা করা হয় 200 শিশুসহ 6 শতাধিক ফিলিস্তিনিকে। এরই মধ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়েছে লেবানন ও ইয়েমেনে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামলায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বিচারে হত্যা করছে শত শত ফিলিস্তিনিকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গেল 17 মাসে নিহত ফিলিস্তিনির সংখ্যা 50,000 ছাড়িয়েছে, যাদের মধ্যে শিশু 17,000। পুরো একটি প্রজন্মই যেন ধুলোয় মিশে গেছে, যা ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর এক মাইলফলক। প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এখনও নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনি। بسبب التواطؤ العالمي والدولي والصمت العربي والإسلامي، ولأن غزة تقف لوحدها وتدافع عن نفسها بوحدها، يزيد عدد الشهداء وعدد المصابين. احنا ايش ذنبنا انه نفقد 50,000 او 60,000 شهيد و10 مفقودين و50,000 كمان مصابين. 50,000 شهيد هذول ما بقوا نفسهم يعيشوا زينا زيهم. طبعا 50,000 شهيد هذول بتطلع منهم صغار ونساء واطفال، ما هذول ما ذنبهمش شيء يعني. এরপরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ইসরায়েলি বাহিনীর মধ্যে। উল্টো হামাস নির্মূলের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে উপত্যকাটিতে। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলছে সামরিক বাহিনীর স্থল অভিযান। নেতজারিম করিডোর দখলে নিয়ে অবরুদ্ধ করে ফেলেছে গাজাবাসীকে। গাজার উত্তর ও দক্ষিণে ঘরে ঢুকে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি সেনারা।
আইন ভঙ্গ করেই ফিলিস্তিনিদের উপর হামলা চালানোর অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন বিস্ফোরক মন্তব্য করে অনাস্থা ভোটের মুখে পড়েছেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহরাব মিয়ারা। সরকারের প্রতি শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এদিকে জিম্মিদের মুক্তির সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। এর প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে জিম্মিদের স্বজনসহ শত শত মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। ক্যালেন্ডারের পাতায় নওরোজের দিন শেষ হলেও উৎসব চলছেই। ইরানি বর্ষপঞ্জির নতুন বছর ভিন্ন ধর্মী আবহে উদযাপন করছেন কসোভোর সুফি দরবেশেরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ফার্সি ভাষায় নওরোজের অর্থ নতুন বছর। জাতিসংঘের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ নওরোজ উদযাপন করেন। ইরাকের আকরা শহর নওরোজের রাজধানী বলে পরিচিত হলেও দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোতে সুফি দরবেশদের নওরোজ উদযাপনের রয়েছে আলাদা মাহাত্ম্য। ভক্তি ও নিষ্ঠার প্রতীক হিসেবে নওরোজের ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজনে বড় সুই দিয়ে গাল ফুটো করার রীতি রয়েছে কসোভোতে। ইরানি বর্ষপঞ্জিতে বসন্তের প্রথম দিন নওরোজ। সুফিদের জন্য যে দিনটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে বলে কসোভোতে এর উদযাপন চলে বেশ কদিন। সুফিবাদে নতুন প্রাণ, আত্মার পরিশুদ্ধিতা আর সৃষ্টিকর্তার সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার উৎসব নওরোজ। প্রচলিত বিশ্বাসে পারিপার্শ্বিক দুনিয়া ছেড়ে এক বিশেষ ধরনের নাচের মাধ্যমে আধ্যাত্মিক ভাবের জগতে পৌঁছে যান সুফি দরবেশরা। Sad os dita 21 mars të në thonë, që ne e festojmë si dita e Sultan Nevruzit, që edhe dita pranverës। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোতে ধর্মীয় জীবনে সুফিবাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। সহিষ্ণুতা, আত্মার বিকাশ আর অন্তরের শান্তি প্রচার করেন কসোভোর সুফি দরবেশরা। ১৬ লাখ জনসংখ্যার দেশটিতে মুসলিম ৯০%, যাদের মধ্যে দরবেশ কয়েক লাখ। নুজহাত কামাল, এখন বিশ্ব। প্যারিসের আকাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এক অমলিন সৌন্দর্য আইফেল টাওয়ার। শত বছরের কল্পনা ও সত্যের মিশেলে গড়া এই রূপকথার নির্মাণ যেন স্বপ্নের প্রতিচ্ছবি। লোহা ও স্টিলের চিরন্তন বাঁধনে গড়া বিশাল টাওয়ার সারা বিশ্বের চোখে অদ্বিতীয় প্রতীক হয়ে উঠেছে। ৩২৪ মিটার উচ্চতার স্টিলের মহাকীর্তি প্যারিসের আত্মা, ফ্রান্সের গর্ব। ফ্রান্স থেকে মামুন মাহিনের তথ্যছবিতে বিস্তারিত। বিশ্বের বৃহত্তম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম প্যারিসের আইফেল টাওয়ার। এটি ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্বাক্ষরও বটে। 1889 সালে নির্মিত এই স্থাপনা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা রোমান্টিক শহর প্যারিসের অনন্য কীর্তি। পুরো স্থাপনাটি নির্মাণ করতে মোট 18,038টি যন্ত্রাংশ ব্যবহার করেন নির্মাতা গুস্তাভ আইফেল। 4টি লোহার পিলারের ওপর দাঁড়িয়ে আছে ছোট বড় 18,000 লোহার টুকরোর সমন্বয়ে সৃষ্ট বিশাল এই টাওয়ার। 250 জন নির্মাণ শ্রমিকের প্রায় 2.5 বছরের পরিশ্রমে গড়ে ওঠে এই স্থাপনা, যার নির্মাণ খরচ প্রায় 78 লাখ ফ্রাঙ্ক। People can easily boost their mood. This city is kind of magic place for everyone. আইফেল টাওয়ার প্যারিসের আকাশছোঁয়া ধাতুর বাঁধনে গড়া স্বপ্নের এক মূর্ত প্রতীক। প্রতি বছর প্রায় 70 লাখ মানুষ প্যারিসে আসে শুধু আইফেল টাওয়ারের আকর্ষণে। এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট তো বটেই, রাজধানী প্যারিসেরও পরিচয়ক বিশাল এই আইফেল টাওয়ার। এখন ফ্রান্স। নিচে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবার ফিরে এলাম। এবারে খেলার খবর। ঘরের মাঠ বলে সব সুবিধা পাচ্ছে ভারত, আর বাংলাদেশকে করা হচ্ছে অবজ্ঞা। শিলংয়ের তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান। অন্যদিকে পরিস্থিতি যাই হোক, টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের বিকল্প কিছু দেখছেন না সহ অধিনায়ক তপু বর্মন। ভারতের শিলং থেকে আরও জানাবেন তাসওয়ার নাফি।
রোববার সকাল থেকে বৃষ্টির কবলে শিলং। এক পর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে উপস্থিত ফুটবলাররা। ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দল শুরু থেকে বঞ্চিত হচ্ছে সুযোগ সুবিধা থেকে। এমনকি এখনও সুযোগ হয়নি ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার। তাই টিম ম্যানেজমেন্টও বিরক্ত ভারতের এমন আচরণে। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে, আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। খেলা ঘাসের মাঠে হলেও হামজা তোপুরা টানা 2 দিন অনুশীলন করেছে টার্ফের উপর। যদিও এতটা অবহেলার পরও ফুটবলাররা জবাবটা দিতে চায় মাঠের খেলায়। অতীতের পরিসংখ্যান ভুলতে চায় তপু ইব্রাহিমরা। আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করব, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি। তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। এবারের ম্যাচটা ডিফারেন্ট। বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার ডিফেন্সের, যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে 3 জন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। এদিকে শিলংয়ে মাঠ নিয়ে টালবাহানা করছে ভারত। এতে ক্ষিপ্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে বিষয়টিকে সহজভাবে নিচ্ছে বাফুফে। সহসভাপতি ফাহাদ করিম জানালেন, প্রতিবন্ধকতার বিষয়টি জেনেই কয়েকদিন আগেই ভারত গেছে বাংলাদেশ দল। এদিকে আগামী মাসে পুরুষ ফুটবল দলের জন্য আরও একটি স্পন্সর পাচ্ছে বাফুফে। আরও জানাচ্ছেন এসকে শাওন। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়তে 5 দিন আগে শিলংয়ে গেছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আগেভাগে সেখানে পৌঁছায় জামালরা। তারপরও প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে কাবরেরা শিষ্যদের। মাঠ নিয়ে টালবাহানা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে কারণে বিরক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে ম্যাচ হলে বাড়তি সুবিধা যে কেউই নেয়, তবে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অপেশাদারিত্বের কারণে টাকা দিয়ে মাঠ ভাড়া করতে হয়েছে বাংলাদেশকে। এ নিয়ে কি ভাবছে বাফুফে? হোস্ট কান্ট্রিতে এগুলি হবে, এরা কিন্তু প্রফেশনাল টিমরা জানে, তারা ওভাবে প্রিপেয়ার হয়ে যায়। সো আমার মনে হয় উই ক্যান অলওয়েজ হোপ ফর বেস্ট। আমরা সবসময় আশা করি যে আরও একটু বেটার হতে পারতো কিংবা হওয়া উচিত, বাট যেটা হচ্ছে সেটাকে মাথায় রেখে সেভাবে প্রিপারেশন নিয়ে আমার টিম গিয়েছে। সো আমি বিশ্বাস করি এখানে হতাশ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমরা সবাই দোয়া প্রার্থী। আমরা আশা করি ফুটবল গোলের খেলা কী হবে জানি রেজাল্ট, বাট আমরা যেটা ভালো খেলতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেশের ফুটবলে হ্যামিলিয়নের বাসিওয়ালা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের ইতিবাচক প্রভাব পড়ছে পুরুষদের ফুটবলে। আগ্রহী হয়ে উঠছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। ডেফিনেটলি হামজা চৌধুরী আসার জন্য তো আমাদের ওভারঅল ফুটবল এবং বাংলাদেশের ফুটবলের একটা অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। ছেলেদের মেন্স টিমে আপনি জানেন যে মেইন পার্টনারটা স্পন্সর লক হয়ে গিয়েছে। আমরা এখন কথাবার্তা বলছি একটা কো স্পন্সর আনার জন্য। সে আলাপটা চলছে, চলমান, এবং আমি আশা করি ঈদের পরপরই আমরা এটা একটা অ্যানাউন্সমেন্ট যেতে পারবো। হামজা বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে 2টি স্পন্সর পেয়েছে বাফুফে। তার অন্তর্ভুক্তি পৃষ্ঠপোষক বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বাফুফে কর্তা। এসকে শাওন, এখন, ঢাকা। রোজার মধ্যে খেলা চান না ক্রিকেটার আবু হায়দার রনি। তবে এবার বাড়তি ছুটি থাকায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কথা বলেছেন সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েও। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আমরা তো সবাই চাই যে রোজার মধ্যে কোনো খেলা না হোক, কারণ রোজার মধ্যে চলছে ডিপিএল। অধিকাংশ ক্রিকেটার রোজা রেখেই ডিপিএল খেলছেন। ব্যতিক্রম নন মোহামেডানের হয়ে খেলা আবু হায়দার রনিও। তবে অন্যান্য অনেকের মতো রনির চাওয়া অন্তত রমজান মাসটাকে রাখা হোক খেলার বাইরে। রোজার মধ্যে আরেকটা খেলা কম হয়েছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই চাই যে রোজার মধ্যে কোনো খেলা না হোক, কারণ আমরা অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমার কাছে মনে হয় না রোজার মধ্যে খেলা উচিত। তো একটা ম্যাচ কম হবে, আমরা 3 দিন আগে থেকে ছুটি পাবো, এটা খুবই ভালো লাগতেছে। রিয়াদ মুশফিক তামিমদের সঙ্গে একই দলে খেলা স্বস্তির, আছে চ্যালেঞ্জও। ক্যাপ্টেন তামিম আর পারফর্মার তামিম নিয়ে কথা বলেছেন আলাদা করে। তবে তারকা সমৃদ্ধ দলে থেকেও নিজের পারফরমেন্সে উজ্জ্বল আবু হায়দার রনি। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলা রনির শিকার 10 উইকেট।
ওনারা এত বছর ধরে খেলতেছে, ওনারা আসলে অনেক এরকম সিচুয়েশনগুলো ফেস করে আসছে, যে সিচুয়েশনগুলো আসলে ম্যাচের মধ্যে হয়। হ্যাঁ, তামিম ভাই তো আসলে ক্যাপ্টেন হিসাবে আপনারাও দেখেছেন ন্যাশনাল টিমে ওনার ক্যাপ্টেন্সি রেকর্ড খুবই ভালো, আর ডিপিএলও আলহামদুলিল্লাহ খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে। মাশাআল্লাহ তামিম ভাই খুবই ভালো ব্যাটিং করতেছে, ব্যাক টু ব্যাক 2টা 100 করেছে, লাস্ট ম্যাচেও 48 করেছে, মানে খুবই সুন্দর ব্যাটিং করতেছে। মানে আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট এবং মেরিট অফ দ্য বল খেলতেছে। ঈদ উল ফিতরে বিশেষ কোনো প্ল্যান নেই, সময় দিতে চান পরিবারকে আর ফিটনেসে। তো রোজার মধ্যে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, শরীরের উপরে অনেক ধকল গিয়েছে, তো চেষ্টা করবো এই সময়টা মোস্ট অফ দ্য টাইমস বাসায় থাকার, ফ্যামিলিকে টাইম দেওয়ার এবং প্রপার রেস্ট নেওয়ার। প্রোয়েক্টিভ রেস্ট যেটাকে আমরা বলি, যেমন টাইম টু টাইম জিমটা করতে হবে, কিছু রানিং সেশনস করতে হবে, হয়তো টুকটাক স্পট বোলিং করব। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-20-তে 15 ম্যাচ খেলেছেন, তবে থিতু হতে পারেননি লাল সবুজের জার্সিতে। তবুও রনি স্বপ্ন দেখেন আবার ফিরবেন জাতীয় দলে। বলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মুন্সিয়ানা দেখানো রনি সেই সম্ভাবনা এখনও ভালোভাবেই জিইয়ে রেখেছেন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন সকালে শিরোনামগুলো আরও একবার। শুরু হলো রেলপথে ঈদ যাত্রা, কয়েক স্তরে টিকিট চেকিং এর ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্টেশন পর্যবেক্ষণে থাকছে আলাদা টিম। টিকিট পাওয়াটা একটু ঈদের সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। কখন যাব, কখন ফ্যামিলির সাথে দেখা হবে। ঈদের 9 দিনের সরকারি ছুটিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সংখ্যা, বেশি পণ্য বেসরকারি অফ ডকে পাঠাতে চায় কর্তৃপক্ষ। রাজধানীতে বেপরোয়া রিকশা চলাচলে ভোগান্তি বাড়ছেই, পরীক্ষামূলক ট্র্যাপার চালু হলেও মানছেন না বেশিরভাগ চালক। রামপুরায় অগ্নিকাণ্ডে পুড়েছে গ্যারেজে থাকা বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা, ফার্নিচারের দোকান থেকে উৎপত্তি। ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের মৃত্যু, এখন পর্যন্ত 50,000-এর বেশি প্রাণহানি, যার 1/3 শিশু। এই ছিল এখন টেলিভিশনের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।